যেখানে সমাজের প্রতিটি শ্রেণীর এবং পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, সমস্যার সমাধান হয় এবং ওনারা যেন সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে আরও বেশি ক্ষমতায়িত হন। এবং সেটি শুধুমাত্র নির্বাচনের কারণে বলছি না। রাষ্ট্র পরিচালনায় যে দল বিএনপি, সেই বিএনপির আদর্শটা কি? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দলটির আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের অর্থ আমাদের ধর্ম, বর্ণ, রাজনীতি, অবস্থান, আদর্শ, দল, মত, পথ যা কিছু হোক না কেন, আমাদের সেই ভিন্নতাকে ধারণ করে কিন্তু আমরা পাহাড়ে থাকি আর সমতলে থাকি, আমরা শতভাগ সক্ষম হই কিংবা অক্ষম হই, আমরা সবাই মিলিত বাংলাদেশ। এবং এই বাংলাদেশের প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে, সমান স্বাধীনতা থাকবে এবং প্রত্যেকেই রাষ্ট্রের চোখে, সরকারের চোখে সমান উন্নয়নের অংশীদারিত্ব পাবে। বিএনপি সেই রাজনীতিকে ধারণ করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন করেছিলেন রাষ্ট্রপতি হিসেবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন বাংলাদেশকে গড়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে, বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে চাইছেন। আমরা 16 বছরের যে ফ্যাসিবাদ ছিল, অনেকটা ধ্বংসস্তূপ, যেখানে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোটাকে নতুনভাবে মেরামত করতে চাইছি। আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, নির্বাচনী পথযাত্রায় সেখানে যে প্রতিশ্রুতি, তা প্রত্যেকটাই কিন্তু অন্তর্ভুক্তি। আজকে আমার পাশে বসে রয়েছেন মাননীয় সমাজ কল্যাণমন্ত্রী। আমরা দেখেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওনার, কিংবা আমাদের সেলিমা রহমান আপা, বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার, ওনার কিংবা আমাদের পুরো দলের এবং গণতন্ত্রকে রাজনৈতিক অন্য প্রতিটি দলের যারা রয়েছেন, এখানে সাকিব ভাই রয়েছেন, রবিউল্লাহ ভাই রয়েছেন, প্রত্যেকটা গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানে গণতন্ত্রকামী সকল শ্রেণী পেশা সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। এই আকাঙ্ক্ষাটা হচ্ছে এমন বাংলাদেশ যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সামাজিক সুবিচার থাকবে, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে। এবং আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে যে একটা উদাহরণ হিসেবে দেখি, সরকারের সবচেয়ে বড় যে সিগনেচার প্রোগ্রাম রয়েছে ফ্যামিলি কার্ড, মাননীয় মন্ত্রী নেতৃত্বে কিন্তু সেটা ইতিমধ্যে শুরু হয়েছে এবং ভোট প্রদানের পরে হাতের কালি মোচনের আগে কিন্তু সেটা কার্যক্রম বাস্তবায়িত হওয়া শুরু হয়েছে। আজকে আমাদের এখানে মাধুমী রহমান রয়েছেন, উনিও কিন্তু প্রতিটি জাতিগোষ্ঠীর প্রতি বিএনপির যে প্রতিনিধিত্বমূলক আস্থা, সেটির প্রতিফলন হিসাবে আজকে সংসদে রয়েছেন। আমরা দেখেছি কৃষকদের জন্য কৃষক কার্ড, যার মূল উদ্দেশ্য ফ্যামিলি কার্ডে যেমন আমাদের নারীদের স্বনির্ভরতা এবং স্বাবলম্বিতা নিশ্চিত করা হয়, তেমনি কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদেরকে অর্থনৈতিকভাবে আরও বেশি কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কীভাবে তথ্য ভাণ্ডার গড়ে তোলা যায়, কীভাবে ওয়েদার বেস ফোরকাস্টিং করা যায়, সেগুলো নিয়ে একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। আমরা দেখেছি আমাদের নির্বাচনে বিজয়ী হওয়ার পর সর্বপ্রথম যে ক্যাবিনেট মিটিংটা হয়েছিল, সেখানেই কিন্তু আমাদের কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত ঋণ এবং সুদ মওকুফ করা হয়েছিল, যেটা আমাদের নির্বাচন প্রতিশ্রুতিতে ছিল। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের দল মত পথের ঊর্ধ্বে উঠে নিশ্চিত করতে হবে যে যেখানেই থাকুক না কেন রাষ্ট্রের দিক থেকে যেন সমান সুযোগ দেওয়া হয়। যার কারণে বর্তমান বাংলাদেশে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা ডেমোগ্রাফি রয়েছে, নারী এবং তারুণ্য, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সরকার বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে। স্বল্প এই সময়গুলোতে আমরা দেখেছি নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো ছিল, তা প্রত্যেকটা বাস্তবায়নের জন্য কখনো প্রি পাইলট, কখনো পাইলট, কোনোটাতে ফেজ 1 ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। সরকার নির্বাচিত হয়ে আসার পর বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি যে সবসময় রোজার সময় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এবং এই প্রথমবারের মতন কিন্তু নির্বাচিত হয়ে আসার পরে সমাজের একদম প্রান্তিক পর্যায়ের মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। আমরা দেখতাম প্রত্যেকটা ঈদের সময় শ্রমিকদের অসন্তোষ হয়, অনেক সময় তারা তাদের প্রাপ্য বেতন, বোনাস, বকেয়াটা পান না। সরকারের একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ক্ষেত্রেই আমাদের শ্রমিকরা তাদের প্রাপ্য যে অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো সরকারের তত্ত্বাবধানে এবং শ্রমিক, মালিক এবং সকল প্রতিষ্ঠান এক হয়ে নিশ্চিত করেছে। সরকারের প্রথম যে বাজেট রয়েছে, সেখানে কিন্তু আমাদের তৃণমূলের মানুষের ক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে 60টির বেশি প্রোডাক্টে, যেগুলো সকল মানুষের ব্যবহারে নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, চিনি, তেল, আটা থেকে শুরু করে প্রত্যেকটা ট্যাক্স এবং ভ্যাটের পরিমাণ কমানো হয়েছে। যার কারণে দীর্ঘদিন পর বাজেট দেওয়া হয়েছে, কিন্তু কোনো সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হয় নাই। আমরা সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্বজুড়ে দেখেছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের একটা সংকট তৈরি হয়েছে। সব জায়গায় তেলের দাম বেড়ে গিয়েছে, অনেক জায়গায় তেলের সংকট হয়েছে। আমাদের কিন্তু আশেপাশে সব দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, দাম বাড়ানো হয়নি এবং ভোক্তা পর্যায়ে যেন তেলের সরবরাহ মজুদ থাকে সেটি নিশ্চিত করা হয়েছে। এবং তার মূল উদ্দেশ্য ছিল আমাদের খেটে খাওয়া মানুষরা যেন স্বস্তিতে থাকে। কিছুদিন আগে আমাদের গ্যাস নিয়ে কিছুটা সমস্যা ছিল এবং তার কারণ জানি যে একটা এফএসআর নষ্ট ছিল। অবশ্যই বাংলাদেশে একটা বড় সমস্যা বর্তমানে জ্বালানি ক্ষেত্রে।
কিন্তু 16 বছরে যে সমস্যা বাস্তবিকভাবে 5 বা 6 মাসে সেই সমস্যা শতভাগ সমাধান করা সম্ভব হয় না। তবে এতটুকু নিশ্চিত করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন এবং সরকারের অংশীজনরা রয়েছেন সবাই মিলে সেই সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে বিদেশি বিনিয়োগ আসবে। আমরা আমাদের ইন্টারনাল যে ডোমেস্টিক রিসোর্স রয়েছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ মধ্যমেয়াদে বাস্তবসম্মত জ্বালানি সংকটের সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। আমরা সামনের দিনগুলোতে চাই আরও বেশি বিনিয়োগ আসুক। এ কারণেই আমাদের বাজেটটা ছিল অনেক বেশি প্রো বিজনেস, প্রো ইনভেস্টমেন্ট, এবং আমরা চাই কর্মসংস্থান সৃষ্টি হোক পাবলিক সেক্টরে, প্রাইভেট সেক্টরে, ওভারসিজ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। যে শিক্ষা ব্যবস্থা আমরা পেয়েছি সেটা অনেকটাই ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর প্রতিফলন। এখানে আমাদের যারা শিক্ষার্থী বের হচ্ছিল তাদের মাঝে যোগ্যতা এবং দক্ষতা যথেষ্ট ঘাটতি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করতে চান যেখানে আমরা একদিকে সুনাগরিক হিসেবে গড়ে তুলব, পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ আমাদের শিক্ষার্থীদের ভিতর সঞ্চারিত করব, একই সাথে তাদেরকে কিভাবে স্কিলস এবং ক্যাপাসিটি ডেভেলপ তৈরি করা যায়, কিভাবে তাদেরকে রিয়েল ওয়ার্ল্ডে এমপ্লয়মেন্টের জন্য এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা তৈরি করা যায়, সেগুলো নিয়েও কাজ করছে। শিক্ষা সংস্কারের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আমরা 1 লক্ষের মতন আমাদের সোশ্যাল কেয়ারের পাশাপাশি মেডিকেল কেয়ার হিসেবে রিক্রুট করতে চাচ্ছি। হেলথ কেয়ারে, যারা হেলথ কেয়ারে সেই 1 লক্ষের ভিতর 80,000-এর মতন হবে নারী। অর্থাৎ আমাদের লক্ষ্য কর্মসংস্থান তৈরি করা এবং সেই কর্মসংস্থানের পাশাপাশি সেবাধর্মী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি।